আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রাম শহরে। একদম চট্টগ্রাম শহরের খুব কাছেই চৌধুরী অ্যাগ্রো ফার্মস, বাংলাদেশের প্রথম ফ্রি রেঞ্জে গরু পালন শুরু হয় যে খামারটি। আমরা আজকে আসছি সেই খামার থেকে। ভিতরে আছে আমাদের আবুল হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে গরুগুলো অলরেডি কনসেপ্ট করে ফেলছে মিড ল্যাকটেশনে যারা আছে ওরা, আর এগুলো হলো ফ্রেশ ল্যাকটেশনে যেগুলো আছে, মানে রিসেন্টলি মাত্র বাচ্চা দিছে ওরা। আর ওইটা হলো ফুল ড্রাই কাউ, মানে যারা সবাই প্রেগনেন্ট এবং ম্যাটারনিটি ইউনিট আছে, ছোট ছোট রুম যেখানে ওরা বাচ্চা দেওয়ার আগে থাকে। তো এই তিনটা গ্রুপিং করারও বেসিকলি রিজন আছে। এক এক গ্রুপিং এর ফিডিং এক এক রকম, তারপরে আপনার এক এক গ্রুপিং এর গরুর এক এক রকমের যত্ন আছে। তো ওই জিনিসগুলো বিবেচনা করে আমরা বেসিকলি ইয়েগুলি করছি। আমরা শুরু করব, দেখবো কোনটাতে। এটা হ্যাঁ, এটাও দেখতে পারেন। এখানে আপনি দেখবেন এগুলো আমাদের জার্সি ব্রিড, এগুলো পিওর ব্লাড লাইন জার্সি। আর এর পাশেই দেখবেন এগুলো আপনার পিওর হলস্টিন, হলস্টিন ফ্রিজিয়ান। তো আমরা এই দুইটা জাত আমরা ডেয়ারিতে মেইনলি ইউজ করি। হলস্টিন ফ্রিজিয়ান এর পাশেও আছে, এগুলো হলস্টিন ফ্রিজিয়ান টপ। আর জার্সি ক্রস আছে, জার্সি আছে। তো মেইনলি আমরা হলস্টিন ফ্রিজিয়ান এবং জার্সি এই দুইটা ব্রিড কাজ করি। যেহেতু মিল্কের জন্য এই দুইটাই ওয়ার্ল্ডের সবচেয়ে প্রসিদ্ধ ব্রিড। তো জার্সির মিল্কের কোয়ালিটি খুব ভালো, ফ্রিজিয়ানের মিল্কের কোয়ান্টিটি খুব বেশি। তো এই দুইটার ব্লেন্ডে আমাদের মিল্কের কোয়ালিটিটা খুব ভালো এবং উই হ্যাভ ভেরি গুড ডিমান্ড। এখন আমরা টেকনোলজিতে আসবো। যদি এই পাশটা দেখতে চাই, ভালো ভাই, সেখানে এই যে খাবারটা নিয়ে যদি এখানে বেসিক টেকনোলজি কিছুই না। ফার্ম যখন আমরা ফার্স্টে স্টার্ট করছিলাম তখন ওই যে ইউটিউব থেকে দেখে বেসিকলি আমি সবসময় গুগল করি যে আমার গরুর কোন লেন্থে খেতে হবে, কতটুকু উপর থেকে খেতে হবে। কারণ তখন প্রথম দিকে আসলে খুব একটু এরকম না হওয়াতে আমার একটু কষ্ট হয়ে ফেলেছি। আমাকে খুঁজতে হয়েছে লিঙ্ক দেখে দেখে কতটুকু একটা গরু এনে দাঁড় করাইছি, ওর এখানে গ্যাপটা কতটুকু হবে, ও কতটুকু উপর থেকে খেলে ওর জন্য ভালো হয়। তো ওইসব বিষয় থেকে করে এগুলি তৈরি করা যায়। এটা একটা নেক রেল, এটা আপনার পিলার থেকে 6 থেকে 8 ইঞ্চি সামনে দিতে হয় তো ওদের ওর ঘাড়ের মধ্যে কোনো প্রেশার না পড়ে। আর ও একটু নিচু হয়ে খাবে, এটাই সাইন্টিফিক। তো আমরা নিচু হয়ে খাওয়ার ব্যবস্থাটা করে রাখছি। আর এখানে যে টিএম আছে এগুলোই টোটাল মিক্স ব্যাটার। এখানের মতো ঘাস, সাইলেজ, দানাদার, তারপরে স্ট্র, ফার্মেন্টেড স্ট্র, এই চারোটা ব্লেন্ডে আমরা টিএমআরটা করি। টোটাল মিক্স ব্যাটার। এটাও গরুর মাংস এবং দুধের কোয়ালিটি আপনি দুজনে কাজ। আর যদি আপনি ফ্যান দেখেন, আমাদের এগুলোতে সব ব্লোয়ার ফ্যান দেয়া। এই ব্লোয়ার ফ্যানের বেসিক উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি সিলিং ফ্যানটা গরুর ফার্মের জন্য না, গরুর হিটটা বডি থেকে উপর দিকে উঠে। তো ব্লোয়ার ফ্যানের কাজ হলো ব্লো করে ওই গরম হিট থেকে বের করে দেয়া। তো এভাবে আপনি ভিতরে একটা ন্যাচারাল বাতাস ক্রিয়েট করতে পারেন। তাইলে ভিতর থেকে গ্যাসটাও পাস আউট হয়ে যায়, ওদের তো অনেক অ্যামোনিয়া গ্যাস হয়। তো গ্যাসটাও পাস আউট হয়ে যায়, আবার প্লাস ব্লোয়ারের মাধ্যমে ওদের বডিটাও সুন্দর থাকে। আর ন্যাচারাল একটা বাতাস বাইরে থেকে ভেতরে ফ্লো করে। আর এতগুলো পানি আপনার এখানে আমাদের যে চারি আছে, চারিতে এখানে ফুল পানি দেওয়া আছে, নিচে একটা বাল্ব আছে, এটা যখনই পানিটা নিচে নেমে যাবে আবার পানিটা উপর ন্যাচারাল পানি আমরা পানি চেঞ্জ করতে না তো অটো। পানি আমরা 2 বার চেঞ্জ করে এটা ওয়াশ করার জন্য। এমনি যখন এটা নামে আবার এটা উঠবে বাল্ব আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি গরু আরামে শুয়ে আছে ফ্যান বালুতে, ওই পাশে পাকা। এই একটু গরু বলে। এখানে আমাদের ওই কিউবিকেশনের একটা মেজারমেন্ট আছে। ওই মেজারমেন্টে গরুগুলি কি ওখানে শুধু আপনি দেখেন ওদের সব গোবর ময়লা কিন্তু বাইরে, ওদের ভেতরের জায়গাটা কিন্তু একদম ড্রাই। রাখা বলতে শরীরের মতো ন্যাচারাল যেটা, আর ওই বালিতে গিয়ে শুয়ে থাকে। ওরা ন্যাচারালি ওখানে আরাম পায় বিদায় ওখানে শুয়ে। ওখানে কখনো একদম এদিকে শোন, না না, এখানে শুবে না। ওইখানে আরাম করে। ওখানে আরাম পায় ওখানে খেয়ে। এই আপনার মাথায় কিভাবে আসলো যে এরকম শেডের ভিতরে বালু নিয়ে আসবেন? মানে এটা তো কেউ কল্পনাও করতে পারে না। এটা আসলে বালিটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, বালিটা কি ভিজা থাকলে এটা কিভাবে ড্রাই হবে, বালি থাকলে আবার বালিটা ভিজে যায় কিনা,
এই বালি ম্যানেজমেন্ট, বালি নতুন করে দিতে হবে কিনা, বালিতে গোবর মাখায় গেলে কি হবে, এই চ্যালেঞ্জটা আজকে তো অলমোস্ট আমাদের 9 বছরে পা দিল আমার পা। তা আমাদের খুব একটা সমস্যা হয় নাই, যেহেতু আমরা কিউবিকল গুলো মেজার করে আমাদের বালি গরু খুব একটা নষ্ট করে না। আর যেহেতু আলো বাতাস প্রচুর, বালিটা মোস্টলি ড্রাই থাকে। এইটা আমার মাথায় আসার উদ্দেশ্য হলো 16 সালে যখন স্টার্ট করছিলাম তখন আমার 13 নাম্বার গরু, আমার এখনো মনে আছে, ওইটার ম্যাস্টাইটিস হয়েছিল। আমার ফার্মে একবারই হয়েছে ম্যাস্টাইটিস, এরপরে আলহামদুলিল্লাহ আর কখনো ম্যাস্টাইটিস হয় নাই। সাব ক্লিনিক্যাল ফর্মে হয়েছে, বাট ক্লিনিক্যাল ফর্মে ওইটা মানে মেজর ছিল, একদম ওলান ফেটে ফেটে গেছে। ওই সময় তো বুঝতাম না। তো তখন থেকে আমার শুধু খেয়াল ছিল যে এই ম্যাস্টাইটিস কিভাবে কন্ট্রোল করবো, কিভাবে ওদের থাকার জায়গাটাকে কমফোর্ট করা যায়, ক্লিন রাখা যায়। তখন থেকে এই বালির চিন্তাটা মাথায় আসছে, যেহেতু আমি দেশে বাইরেও দেখছি ফ্যান বেডে করে। ওই জায়গা থেকে আসলে নিজেই করে ফেলছে, একটা চ্যালেঞ্জের মতো, বাট আলহামদুলিল্লাহ successfully done। আমরা এই কাউ ব্রাশ, গাভীর জন্য আবার কাউ ব্রাশ আমরা দেখি বিদেশি একটা দুটো গরুর জন্য, কেউ কেউ আবার ওই যে দাম হাঁকানোর জন্য 30 লাখ 40 লাখের জন্য কাউ ব্রাশ ফর্মুলেশন করছে। তবে গরুর দাম হাঁকানো না না, আসলে আমার কাছে এইটা গরুর জন্য কিন্তু উপকার। আসলে ওইরকম কিছু না। এইটা গ্রুমিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এই দামি দামি গরু যেগুলি আছে, বড় গরু, ওদের গ্রুমিংটা আরো বেশি দরকার, যেহেতু বেশি দাম। তো ওই গ্রুমিং হলে এটা ওর যখন এরকম ইয়ে হয়, চুলকায়, ওর ভেতরে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তখন ওর স্কিনের টেক্সচারটা ভালো হয়। যেমন দেখবেন আমরা যখন ম্যাসাজ পার্লারে যাই আমাদেরকে এরকম ভাইব্রেশন দেয়। তারপরে আমাদেরও যখন একটু আপনার মাথায় চুলের জন্য বলে যে কম করতে, চুল আঁচড়াতে, যেন ব্লাড সার্কুলেশন ভালো হয়, চুলগুলোর কোয়ালিটি ভালো হবে। সেম থিং, ওদের ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্যই মেনলি এটা। ওরা তো ন্যাচারালি যদি বাইরে ছাড়া থাকতো গাছের সাথে চুকে, তা এখন আমরা যেহেতু ইনডোর পালতেছি, গাছ দিয়ে দিচ্ছি। এটা অনেক উপকার, তাই না? অনেক উপকারী এটা। অনেক এটাতে উপকার। মিল্ক ইনক্রিজ হয় 1.2%। এরকম আমি অনেক আগের একটা ডেটা আমার ঠিক মনে নেই, বাট মিল্ক ইনক্রিজের একটা পার্সেন্টেজ আছে। তাহলে তো এটা ধরেন আপনার এখানে কতগুলো গরু? এই যে রোপে থাকে, আমাদের এই পাশে 28টা আছে, 20। 28টা গরুর জন্য একটা কাউ ব্রাশ, হ্যাঁ, enough। তাই না? তার মানে ও মাসে, এটা তো একবারে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এটা ওরা মাসে যে সেটাই প্রতিদিনের সেটাই যেটা ওরা ইনক্রিজ করছে প্রতিদিনের ওদের মিল্ক ইনক্রিজ হচ্ছে। আর ওভারঅল আপনার মেনলি হলো কাউ হেলথ মেনটেন করতে হবে আপনার। এগুলোই তো আপনার মেশিন, এগুলো আপনার আমাদের ব্রিডিং স্টক। তো আমার ব্রিডিং স্টক এগুলো তো ভালো না এরপরে থাকলে একটা গরু মানে একটা ইন্ডাস্ট্রি। এগুলো এক একটা ইন্ডাস্ট্রি, এবং সাম অফ দ্যাম কাউজ আর মানে স্টার আমাদের ফার্মে, মানে যে গরুগুলোর বাচ্চা মানুষ নিতে চায়, স্পেসিফিক ওই গরুগুলো চেনা আছে। যেমন ওর ট্রিপলেটস হয়, ওর 3টা করে বাচ্চা হয়েছে গত 2 বছর, ট্রিপলেটস। তাইলে ওর ব্লাড লাইনের মধ্যে 2টা 3টা বাচ্চা হওয়ার একটা প্রবাবিলিটি আছে। ওর কাছ থেকে আমরা ব্রিডিং বুল রাখবো। কেউ যদি বলে যে আমি একটা বুল চাই, যে বুলটার থেকে বাচ্চা নিলে 2টা হওয়ার চান্স থাকবে, তখন আমরা ওই ব্রিডিং বুলটা তাকে দিই। তো এভাবে আমাদের প্রত্যেকটা গরুর আলাদা আলাদা আপনার ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যের উপরে বেস করে আমরা বেসিক্যালি ব্রিড করি, এবং আমাদের কাছ থেকে অন্যান্য ফার্মাররা বকনা নিয়ে যায়। হেইফার, বুল। আপনি যে বকনা বিক্রি করেন, হ্যাঁ, আমাদের হেইফার, বুল এই দুইটাই বিক্রি হয়। বকনা এবং ষাঁড় গরু ব্লাড লাইনের উপরে ডিপেন্ড করে প্রাইসিং, এবং মানুষের চাহিদা অনুযায়ী। কেউ যদি আপনার বলে যে আমি একটা জার্সি চাই, দুধ, যাচ্ছি। এই যে জার্সি, ও জার্সি চাইলে ওকে জার্সি দিতে পারবো, জার্সি ব্লাড লাইন আছে আমাদের কাছে। বাট যেহেতু ফার্ম খুব একটা বড় না, আমাদের লিমিটেড স্টক, বাট আমাদের গরুগুলো অনেক রিচ পেডিগ্রি, আপনার 8th জেনারেশন চলতেছে। ওর দুধের রেকর্ড কেমন আছে? এখন ফার্স্ট ল্যাকটেশনে ওর 19.5 লিটার ওর উঠছে ফার্স্ট ল্যাকটেশনে। 19.5। প্রথম বিয়ানে ও এখনো কত 23 মাস বয়স। তো এইরকম সেকেন্ড বিষয় তো সেকেন্ড হিসেবে 23-24 হবে। জার্সি একটু প্রোডাকশন কম তুলনামূলক হলস্টেইন থেকে, বাট আমাদের জার্সি আপ টু 32 লিটার আছে। 32 লিটার আমাদের হচ্ছে। কাছে জার্সি আছে। আর এই যে ফ্রিজিয়ানে কেমন আছে? ফ্রিজিয়ান আমাদের 39.5। একটু এক্সাক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। বাট আমরা ব্লাড লাইন গুলো খুব ম্যাচ করে করে গরু ব্রিড করি আর কি। কারণ আমরা তো শুধু দুধ ডেভেলপ করলে হবে না, ওর পা গুলা মজবুত হচ্ছে কিনা, তারপরে ওর বাচ্চা দেওয়ার ইজ, মানে কালভিং ইজ, বাচ্চা সহজে দিতে পারতেছে কিনা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম। আমার খামারে গরুগুলো যদি হয় কেমন? আলহামদুলিল্লাহ, এটা মানে আপনি পার্সেন্টেজ হিসাব করলে অলমোস্ট 1% তো বলা যায়।
রোগ ব্যাধি। একদম অথচ ডেয়ারি খামারের রোগ ব্যাধির কারণে কিন্তু ডেয়ারি খামারগুলো নষ্ট হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে আপনার সেইখানে হাউজিংটা অনেক বেশি ডিপেন্ড, হাউজিং এর উপর অনেক বেশি ডিপেন্ড করে। তারপরে এই যে শেডটা যেভাবে করেছেন, মনোস্লোপ বার্ন বলে আর কি। এটা এটা যখন আপনি সিঙ্গেল লাইন করবেন তখন এই ধরনের শেডই করে, এটা এয়ার ফ্লোর জন্য বেটার হবে। যেখানে মানুষ এমন ভাবে দেয়াল দিয়ে চারপাশে আটকে রাখে গরু, সেখানে আপনার কোনো আমরা তো বৃষ্টির সময়ও তেরপাল দিই না। আপনি দেখেন যে এই যে ওই পাশে তেরপাল দেওয়া আছে এগুলি নষ্ট হয়ে গেছে, এগুলি কখনো আমরা নামাই না। মানে ওদের যে ন্যাচারাল অ্যাম্বিয়েন্স ওইটা যত বেশি দিতে পারবেন তত ভালো। যেহেতু কমার্শিয়াল গরু কমার্শিয়াল ভাবে পালতেছে, 100% ন্যাচারালি রাখা যাবে না, যেহেতু এরা হাইব্রিড ক্যাটল। তো আমরা যতটুকু পারি ওইটা চেষ্টা করি, এবং ফিডিং এ আমরা 100% ট্রাই করি যে গুড কোয়ালিটি মিনারেলস আপনার আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। এটা একটা ছোট মিল্ক পার্লার। এখানে আমাদের 4টা গরু ঢুকে আর কি, একসাথে 4টা। যেহেতু এটা যারা ছোট, এরপর রোটারি সিস্টেম আছে। এরকম অনেক যদি বড় বড় এরকম পার্লার। 4টা গরু পালন করা কেমন টাকা খরচ হতে পারে? এটা আপনার 1,80,000-90,000 টাকার মতো। এটা তখনকার খরচ ছিল, আর 4-5 বছর আগে। এখন আর একটু বেশি হতে পারে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।